উনি যতটুকু পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ আসাদ হাসান আপনাদের জন্য বাংলাদেশের শহীদ হয়েছে, আপনি আসিফ হাসানের দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই ধরনের অনুষ্ঠানে যেখানে একজন শহীদের পরিবার উপস্থিত, আমরা একজন শহীদকে স্মরণ করতে এসেছি, সেখানে কথা বলাটা অনেক বেশি কষ্টকর। আমরা এখনো আসলে কিন্তু সেই জুলাইয়ের স্মৃতিতেই কিন্তু আছি। সেই যে আন্দোলনের দিনগুলো, আমাদের রক্তাক্ত দিনগুলো, সেই দিনগুলো কিন্তু আমাদের, আমি জানি প্রত্যেককেই তাড়া করে বেড়ায়। প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প আছে, আলাদা আলাদা স্মৃতি আছে, আলাদা আলাদা লড়াই রয়েছে। আমরা এখন সেই সবার গল্পগুলো হয়তো একত্রিত করতে পারিনি। আমরা এই আন্দোলনটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল। কোটা সংস্কারের একটা যৌক্তিক দাবিতে আন্দোলনটা শুরু হয়েছিল, আমরা সকলেই জানি। এবং যে কোটা সংস্কারের যৌক্তিকতা একবার আমরা বাংলাদেশে প্রমাণ করেছি 2018 সালে, সেই একই আন্দোলন আমাদেরকে 2024 সালে এসে করতে হয়েছে। এবং আমরা দেখলাম যে যখন বিশ্ববিদ্যালয়ে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকার দমন পীড়ন শুরু করলো, ছাত্রলীগ আক্রমণ শুরু করলো, এবং এক পর্যায়ে আমাদের কিন্তু হল ভ্যাকেন্ট করে দেওয়া হলো, আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হলো। এবং সত্যিকার বলতে আমরা কিন্তু ভাবি নাই যে আন্দোলন আসলে এই পর্যায়ে যাবে এবং এটা সকলের আন্দোলন হয়ে উঠবে। কারণ আমরা সবসময় ধরে নেই কি যে কোটা সরকারি চাকরি, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয়, বা আমাদের স্টুডেন্টরা, আমরা আসলে নিজের যার যার স্বার্থের দাবি দিয়ে আন্দোলন করি, যার যেটাতে স্বার্থ জড়িত সে শুধু সেই ইস্যু নিয়েই নামে। ফলে এখানে আসলে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নামবে, তারা আন্দোলন করবে, এটাকে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছিল। যখন হল আমাদের ভ্যাকেন্ট করা হয়, আমাদের হল থেকে বের করে দেওয়া হয়, আমরা একটা অ্যানাউন্স করেছিলাম যাতে সবাই আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরা সবাই যাতে রাস্তায় নামি। আমরা কখনো ভাবি নাই যে সত্যিকার অর্থে ঢাকার রাজপথ সেদিন সব স্টুডেন্টের, ছাত্রদের দখলে তারা নিয়ে নেবে। এবং কার্যত এই আন্দোলন 17 তারিখের পরে এই আন্দোলন ছিল মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সাধারণ মানুষদের নিয়ন্ত্রণে। এবং আমরা আসিফের কথা জানি, এরকম আরো শত শত আমরা শহীদের কথা জানি। আজকে এই অনুষ্ঠানে আমরা সকলেই আছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আছেন, প্রশাসন আছেন, কর্তৃপক্ষ আছেন, আসিফের বাবা মাও আছেন, শুধু আসিফ নেই। এবং আসিফের মায়ের সাথে, বোনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আন্দোলনের সময়গুলোতে তারা কিভাবে আসিফকে সতর্কতা করতেন, আন্দোলনে যেতে মানা করতেন, নিরাপদে থাকতে বলতেন। আমার মনে পড়ছিল আমার মায়ের কথা, এই একই জিনিস আমার সাথে আমার মা আমাকে বলতেন, আন্দোলনে না যেতে বা একটু সাবধানে গেলেও একটু যাতে আমরা সাবধানে থাকি। আমি জানি এই স্মৃতিগুলো আপনাদের সকলেরই কিন্তু আছে। আজকে আমরা অনেকেই আসিফের জায়গায় থাকতে পারতাম, আমাদের হয়তো একটা গুলি একটু ডান থেকে বামে গেলে হয়তো আসিফের জায়গায় আমরা অন্য কেউ হতে পারতাম। তো যখন আসলে শহীদ হওয়াটা গৌরবের, মর্যাদার, তখন বেঁচে থাকাটা মাঝে মাঝে অপরাধের মনে হয়। আজকে যখন একটা শহীদ পরিবারের সামনে দাঁড়ায়, নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয়। বা মানে কেন আসলে আমরা, মানে এই সৌভাগ্য আমাদের হলো না, বরং আসিফের হলো, এবং ভাগ্যক্রমে আমরা বেঁচে গিয়েছি। তো আসিফের পরিবার এবং সকল শহীদের পরিবারকে আসলে আমরা কি দিতে পারি, কি দেওয়ার আছে? মানুষ, এতগুলো মানুষ আসলে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে আসলে কিসের জন্য? আমরা একটা নতুন বাংলাদেশের জন্য, যে বাংলাদেশটা আমরা বিগত সময়ে দেখেছি
যে এমন একটা বাংলাদেশ যেখানে আসলে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এটা চিন্তা করা যায় না যে আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে গুলি চালাচ্ছে, তাও এত নির্মমভাবে, হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে। আজকে সেই নির্মমতার গর্ব কিন্তু পুরো পৃথিবী জানে, এবং পুরো পুলিশ বাহিনীকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না, জনগণের সে আস্থা পাচ্ছে না। কারণ গত 16 বছরের ইতিহাস তো একদিনে 30 দিনে মুছে যাবে না। আজকে এরকম প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই একইভাবে পুরো ইনস্টিটিউশন করাপ্টেড হয়ে গেছে। ফলে এই পুরো সামগ্রিক প্রতিষ্ঠানকে যদি আমরা রিফর্ম করতে না পারি, সংস্কার করতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই আগের যেই আমরা বলতেছি যে একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। তো শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা, শহীদের যে রক্তকে সম্মান দেখানো, তার তারতম উদাহরণ কাজই হবে হচ্ছে এই বাংলাদেশকে সম্পূর্ণভাবে সংস্কার করা এবং পুনর্গঠন করা। এবং সেই কাজটা আমাদেরকে যেমন সরকারের জায়গা থেকে করতে হবে, জনগণের জায়গা থেকে, ছাত্রদের জায়গা থেকেও আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে। কারণ এই আন্দোলন আমাদের ঐক্যের শিক্ষা দিয়েছে যে আমাদের যে পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ নাই, ছাত্র শ্রমিক কোনো ভেদাভেদ কিন্তু আমরা নাই, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের শিক্ষকেরা, ছাত্ররা সবাই একসাথে রাজপথে আন্দোলন করি। এখন আমাদের হচ্ছে দেশ গঠনের সময়, সেই গঠনটি আমাদের একসাথে করতে হবে। প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে দুটি কথা বলা হয় যে মানে থিওরিটিক্যালি আমরা ধরে নিই পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে জনগণের টাকায় পরিচালিত হয়, ফলে পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে রাষ্ট্র এবং জনগণ কেন্দ্রিক হবে। তাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের বা টিচারদের এক ধরনের দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি, সমাজের প্রতি। এই জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতির একটা স্পেসও করে দেওয়া হয়, ছাত্র রাজনীতি। বিগত সময়গুলোতে আমরা দেখেছি সেটিও কলুষিত হয়েছে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ধরে নেওয়া হয় যেটা মার্কেট ওরিয়েন্টেড, এটা মূলত বাজারের জন্য আসলে লেবার তৈরি করবে, ফলে বাজারকে সার্ভ করাটাই হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। তো আমরা এই আন্দোলনে দেখেছি যে আসলে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকাটা প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ছাত্রেরই আসলে কর্তব্য। এখানে আসলে প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বলে আলাদা কিছু কাজ করে না। তো আমাদের যে দায়বদ্ধতা সেটি যাতে সবসময় বজায় রাখে, যে আমরা যে কোনো ছাত্রই যাতে সমাজ ও রাষ্ট্রের প্রতি সেই দায়বদ্ধতা থাকে, এবং আমরা সেই ধারাবাহিকতা রাখবো এই আশা ব্যক্ত করছি। আমাদের আরেকটি বিষয় এর আগে বিভিন্ন বক্তারা বলে গেলেন, যে আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই, এখানে কিন্তু কারো ডাকে কেউ এই আন্দোলনে নামেনি। এখানে মানুষ এই আন্দোলনে নেমেছে শুধুমাত্র বিবেকের দায়ে, মনুষ্যত্বের দায়ে। তো যেটা বলতেছিলাম যে এই আন্দোলনের কোনো একক নেতৃত্ব নেই, এই আন্দোলনে মানুষ কোনো নেতার ডাকে এসে নামে নেই। এই আন্দোলনে মানুষ তার বিবেকের দায়ে, মনুষ্যত্বের ডাকে সাড়া দিয়ে কিন্তু নেমেছে। এবং এই যে ছাত্রদের একটা সংহতি আমরা দেখেছি, যে কোনো ছাত্র যখন আক্রান্ত হয়েছে, আরেকজন ছাত্র আরেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে। যখন ঢাকা আক্রান্ত হয়েছে তখন কিন্তু কুমিল্লা, চট্টগ্রাম রুখে দাঁড়িয়েছে। তো একইভাবে আমরা এই যে ছাত্রদের সেই যে আন্দোলনের সকলের অবদান, সেই অবদান সবসময় মনে রাখবো। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ করে রাখবেন। এবং আমরা আসিফের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ কখনোই না ভুলি। আসিফের পরিবারের পাশে আমরা সবসময় থাকবো। এবং যে রাস্তার কথা বললেন, এটা আমার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। আমি ঢাকা শহরেই থাকি, আপনাদের থেকেও খারাপ অবস্থায় থাকি, এর থেকেও খারাপ রাস্তায় চলার অভিজ্ঞতা আমার আছে। তো আমরা জানি রাস্তাঘাট আমাদের রাষ্ট্রের যে সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী কিন্তু এগুলার ব্যবস্থাপনা করা সম্ভব হতো, কিন্তু দুর্নীতি এখানে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
আমরা হয়তো দেখেছি বিগত সরকারের সময়ে কয়েকটি উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু, কয়েকটি উন্নয়নকে একটা প্রতীক হিসেবে, উন্নয়নের প্রতীক হিসেবে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু বিভিন্ন খাতে চলেছে দুর্নীতি। ফলে আমাদের যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত রাস্তাঘাট, সেগুলো কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে তার আশেপাশের রাস্তায় এরকম হইতে পারে। এটা থেকে বোঝা যায় যে এই রাষ্ট্রের ব্যবস্থাপনাটা আসলে কিরকম। ফলে অবশ্যই আমাদের সেই দুর্নীতির যে অন্তরায়, আমরা আশা করছি সেই অন্তরায়টি, সেই বাধাটি প্রাথমিকভাবে কেটে গেছে এবং আমরা সামনের দিকে এই কাজগুলো আপনাদের যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় এবং আমরা যে নাগরিক সুবিধাগুলো, সেই সুবিধাগুলো নিশ্চিত করতে পারি। আরেকটি বিষয় বলে আমি আমার কথা শেষ করব। এই যে একটি অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের স্পিরিটকে যাতে আমরা ধারণ করতে পারি। এবং আমরা একটা কথা কিন্তু আন্দোলনের সময় থেকে বলেছি যে ব্যক্তির বদল হলেই কিন্তু সমস্যা মিটবে না, ব্যবস্থার বদল ঘটাতে হবে। আজকে আমাদের পুরো সামগ্রিক আমাদের কিন্তু ব্যক্তির বদল হয়েছে। আগে সরকারের জায়গায় নতুন কিছু মানুষ এসেছে, সেই মানুষগুলো হয়তো একটু আস্থাবান, জনগণ আস্থা রাখছে, তাদের উদ্দেশ্য হয়তো সৎ, কিন্তু আমরা যদি ব্যবস্থার পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু এই ব্যক্তিগুলো কোনো কাজে দিবে না। কারণ আমাদের বুঝতে হবে যে আমাদের প্রশাসন, আমাদের সংবিধান, আমাদের আদালত, এই সব কিছুর ভিতর দিয়ে গত 16টা বছর কিন্তু বাংলাদেশ চলেছে এবং সকল নিপীড়ন চলেছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই। আমাদের এই সংবিধানে মানবাধিকারের কথা বলা আছে, আমাদের আদালতে মানবাধিকারের কথা বলা আছে, তারপরেও কিভাবে এই 16টা বছরে এত গুম খুন হয়েছে। আমাদেরকে এই যে আন্দোলনের মাঝখানে গুলি চালানো হয়েছে, সেই সংবিধান এবং আদালত আমাদের কিন্তু সেফগার্ড হিসেবে ভূমিকা পালন করতে পারে নাই। ফলে এই সামগ্রিক বিষয়ে আমাদের কিন্তু সংস্কারটি করা লাগবে এবং করলেই কেবলমাত্র আমরা যে স্বপ্নটি দেখছি সেই স্বপ্নের প্রকৃত বাস্তবায়ন সম্ভব। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আসিফের বাবা মা, পরিবার, আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। তারা যাতে কখনোই না মনে করে যে আসিফ আসলে নেই। আসিফ চলে গিয়ে হাজারো আসিফ তৈরি হওয়ার অনুপ্রেরণা দিয়েছে এবং এই অনুপ্রেরণায় আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব।